হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন জিকে জিএস এবং জিএর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 23। এর আগে আমরা 22টি ক্লাস অলরেডি করিয়ে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট বানানো আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নোট করে রাখবে। আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম 100 জিকে জিএস এবং জিএর একটি সিরিজ শুরু করব, যেখানে আমাদের লক্ষ্য থাকবে 100% কমন দেওয়া। আশা করি ক্লাসগুলো যদি তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো নোট করে রাখো, ভালো করে ফলো করো, এখান থেকে তুমি ম্যাক্সিমাম কমন পাবে। এটুকু আমরা কনফিডেন্সের সঙ্গে তোমাদেরকে বলতে পারি। চলো আমরা বেশি কথা বলছি না, ক্লাসটি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান লিখিত পরীক্ষা, হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, DRW, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, ওয়ার্ড সেক্রেটারি, SSC, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আর তোমরা যারা ফায়ার সার্ভিস ফায়ারম্যান অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের জন্য অ্যাপটিটিউড ক্লাসও আমরা শুরু করে দিয়েছি, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও, ঠিক আছে? চলো তাহলে প্রথম কোশ্চেনটা কি দেখো। প্রথম কোশ্চেনটা হলো সিরুহি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ইংলিশ ভার্সন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবে। সিরুহি জাতীয় উদ্যান, এটা হলো আমাদের সিরুহি জাতীয় উদ্যান, খুবই একটা ফেমাস জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? হোয়ার ইজ সিরুহি ন্যাশনাল পার্ক লোকেটেড? যারা জানো অবশ্যই সঠিক উত্তরটা তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? চলো তাহলে সঠিক উত্তর কী হয়ে গেল আমাদের? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? সিরুহি জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত, ঠিক আছে? মনে রাখবে মণিপুরের উখরুল ডিস্ট্রিক্টে। কোথায়? উখরুল, UKHRUL, মণিপুরের উখরুল ডিস্ট্রিক্টে এই সিরুহি ন্যাশনাল পার্ক অবস্থিত। সেটা এস্টাবলিশ হয়েছিল 1982-তে। কত সালে? 1982-তে এই সিরুহি ন্যাশনাল পার্কটা উখরুল ডিস্ট্রিক্ট মণিপুরে এস্টাবলিশ করা হয়েছিল। বুঝতে পেরেছ? ওকে, এখন তোমরা এখান থেকে মণিপুর থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা মনে রাখবে, যেটা পরীক্ষায় আসে, যে বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য কোথায় অবস্থিত? এইভাবে যদি প্রশ্ন আসে যে বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য কোথায় অবস্থিত, তাহলে তোমরা নির্দ্বিধায় বলবে মণিপুরে অবস্থিত। ভাসমান অভয়ারণ্যটির নাম কি? কেবুল লামজু। কেবুল, নট কাবুল, কেবুল, হ্যাঁ, কেবুল লামজু, ঠিক আছে? লামজু, ঠিক আছে? এটা হলো বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য, যেটা আমাদের এই নর্থ ইস্ট মণিপুরে অবস্থিত, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা অনেকবার আসে। ওকে, চলো মণিপুর। মণিপুরের রাজধানী ক্যাপিটাল কি? তোমরা তো সকলেই জানো, মণিপুর হলো ইম্ফল, ঠিক না? ইম্ফল হলো মণিপুরের ক্যাপিটাল। আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, যে মণিপুরকে কে ভারতের মণি বলে আখ্যায়িত করেছিলেন? এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, তাহলে বলবে পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে? এক্স প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের মণি বলে আখ্যায়িত করেছিলেন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলো মণিপুরের উপরেও কিন্তু ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা আশা করি নোট করে নিয়েছো, না হলে কিন্তু এখন মনে থাকবে, কিছু দিন পরে ভুলে যাবে, কোনো লাভ হবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা কি দেখে নাও। 2 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা কোনো না কোনো এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, ঠিক আছে? চলো, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক মাত্রায় পাওয়া যায়? এতে আমাদের বায়ুমণ্ডলে কোন গ্যাসটা, কোন নিষ্ক্রিয় গ্যাসটা মানে সবচেয়ে সর্বাধিক ম্যাক্সিমাম অ্যামাউন্টে পাওয়া যায়? কী হবে সঠিক উত্তর? লিথিয়াম, আর্গন, নাইট্রোজেন এবং হিলিয়াম। যারা জানো অবশ্যই কমেন্টস করো, অবশ্যই কমেন্টস করো। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আর্গন, হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, আর্গন। বায়ুমণ্ডলে আর্গন নিষ্ক্রিয় গ্যাসটা সর্বাধিক পরিমাণে থাকে, ঠিক আছে? একদম সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমাদের বলে যে এই কোশ্চেনটা বলে না, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, যে বলে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি মাত্রায় থাকে? এখানে কি বলেছি আমরা? নিষ্ক্রিয় গ্যাস বলেছি।
কোন নিষ্ক্রিয় গ্যাসটা সর্বাধিক মাত্রায় থাকে? তাহলে আর্গন। যদি বলে বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে বা কোন গ্যাসটাকে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, অনায়াসে বলবে নাইট্রোজেন। নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, ঠিক আছে। কত পার্সেন্ট? প্রায় 78% মতোই থাকে নাইট্রোজেন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, তাহলে এখানে দুটা কোশ্চেন নোট করে নাও। সবচেয়ে অধিক মাত্রায় নিষ্ক্রিয় গ্যাস কোনটা থাকে? আর্গন থাকে। আর যদি বলে কোন গ্যাস বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকে, তাহলে নাইট্রোজেন থাকে প্রায় 78% মতন, ঠিক আছে। দুটা কোশ্চেন আশা করি তোমরা নোট করে নিয়েছো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 1 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? যদিও বর্তমান সময়ে 1 টাকার নোট আর দেখা যায় না বললে ভুল, খুব কমই দেখা যায়, যেগুলো বাজারে প্রায় অচল অবস্থার মতন হয়ে গেছে, ঠিক না? কোনো একদিন আজকে থেকে কিছু বছর আগে, বিশেষ করে 10, 15, 20 বছর আগে 1 টাকা নোটের কিন্তু অনেকটা ভ্যালু ছিল, ঠিক না? অনেক হিউজ পরিমাণে মার্কেটে দেখা যেত এই যে নোটটা, ঠিক না? সকলে আশা করি তোমরা নোটটা পেয়েছো, দেখেছো, বর্তমানেও দেখছো, বাট অনেকটা কমে গেছে, ঠিক আছে। চলো তাহলে 1 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? আরবিআই গভর্নর, না অর্থমন্ত্রী, না অর্থ সচিব, না প্রধানমন্ত্রীর থাকে? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অর্থ সচিব। অপশন সি হবে সঠিক উত্তর। 1 টাকার নোটে হস্তাক্ষর থাকে অর্থ সচিবের। বুঝতে পেরেছ? অর্থ সচিবের 1 টাকার নোটে হস্তাক্ষর থাকে। আরেকটা তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট, 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সব নোটে আরবিআই গভর্নরের হস্তাক্ষর থাকে। ক্লিয়ার? যদি বলে বাকি নোট 5 টাকা নোট, 10 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট, সব নোটেই আরবিআই গভর্নরের হস্তাক্ষর থাকে। মনে রাখবে, একদম ভালো করে মনে রাখবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট 1 টাকা নোট, 1 রুপি নোট, 1 রুপি নোটে অর্থ সচিবের হস্তাক্ষর থাকে, বাকি যত নোট আছে সবগুলোর মধ্যে আরবিআই গভর্নরের হস্তাক্ষর থাকে। ক্লিয়ার? আশা করি ভুলবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা, তোমাদেরকে একটু আমি ইনফর্ম করে দিই, অনেকে তোমরা চাও দাদা এই ক্লাসগুলোর পিডিএফ। দেখো, এই ক্লাসগুলোর পিডিএফ তো আমরা এমনি দেই না, আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তুমি পেতে পারো 1 থেকে 100 ক্লাসের পিডিএফ পেতে পারো না, এখন থেকে জয়েন হলে এখন থেকে পাবে, যারা আগে জয়েন হয়েছে আগে থেকে পেয়েছে। আপ টু 100 পর্যন্ত ক্লাসের পিডিএফ, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি বেসিসে। তাছাড়া আমরা অন্যান্য যে সিরিজ শুরু করছি সেগুলো তোমরা পাবে আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে। পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি 1 টাইম 499 পে করে আপ টু 2027 পর্যন্ত এই ফেসিলিটিগুলো তুমি নিতে পারো, কোনো লস হবে না। পার মান্থ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আমরা 80 টাকা করে দিই, বাট তুমি এই গ্রুপে 499 দিয়ে জয়েন হলে আপ টু 27 পর্যন্ত প্রত্যেক মাসে পেয়ে যাবে। কীভাবে জয়েন করবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও বলবে, তাহলে আমরা কীভাবে প্রসেসিং দেবো, পে করে দিলে তোমাকে জয়েন করিয়ে দেবো। প্রায় 450-র উপরে স্টুডেন্ট অ্যাসপিরেন্ট এখানে জয়েন রয়েছে 1 টাইম পেমেন্ট করে। তুমিও জয়েন করে নাও, কোনো লস হবে না, আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি, ঠিক আছে। চলো তারপর আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি দেখো। নিম্নলিখিত কোন ভিটামিন শরীরে সঞ্চিত হতে পারে না? এই যে আমাদের মানব শরীর, এই মানব শরীরে কোন ভিটামিনটা জমাট বাড়তে পারে না বা সঞ্চিত হতে পারে না? কী হবে সঠিক উত্তর? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, না ভিটামিন ই? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর। ভিটামিন ডি মানব শরীরে সঞ্চিত হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন ডির উৎস কি? সকলেই তোমরা জানো, উৎস অভাবজনিত রোগ কি? সকলেই জানো উৎস হলো কি? মেন সোর্স হলো সূর্যরশ্মি, ঠিক না? সূর্যরশ্মি থেকেই ভিটামিন আমাদের ডিটা শরীরে উৎপন্ন হয়। বেসিক্যালি সকাল ধরো 8টা-9টা থেকে বিশেষ করে 11টা-12টা পর্যন্ত যে শরীরে যে সূর্যরশ্মিটা পড়ে সেখানেই ম্যাক্সিমাম ভিটামিন ডি উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এর অভাবজনিত রোগ কি? অভাবজনিত রোগ হলো রিকেট। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট রোগ হয়। রিকেট রোগ হয়, আশা করি সকলেই জানো, বাট ইম্পর্ট্যান্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেন। চৌরি চোরা ঘটনা কবে ঘটেছিল? চৌরি চোরা ঘটনা আশা করি সকলেই শুনেছ, খুব ফেমাস এবং অনেকবার পরীক্ষায় এসেছে। চৌরি চোরা ঘটনা কবে ঘটেছিল? কী হবে সঠিক উত্তর? 1920, 1921, 1922,
1923। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1922-তে চৌরিচুরা ঘটনা ঘটেছিল। ঠিক আছে, মনে রাখবে 1922 4 ফেব্রুয়ারি, হ্যাঁ 4 ফেব্রুয়ারি এটা ইউপিতে ঘটেছিল। ঠিক আছে, ইউপি উত্তরপ্রদেশের গোরখপুরে, হ্যাঁ গোরখপুরে, যদি বলো উত্তরপ্রদেশের কোথায়, গোরখপুরে। ঠিক আছে, 4 ফেব্রুয়ারি 1922 গোরখপুর অফ উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরখপুরে সেই চৌরিচুরা ঘটনাটা ঘটেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? কী হবে সঠিক উত্তর? গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র, চম্বল। সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী হলো ভারতের মধ্যে সবচেয়ে চওড়া নদী। ঠিক আছে, মানে সবচেয়ে চওড়া। ঠিক আছে, প্রায় ধরো এটা মানে, আর এটার দৈর্ঘ্য হলো তোমার 2900 কিলোমিটার, 2900 কিলোমিটার। ঠিক আছে, উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবর থেকে, হ্যাঁ তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে। ঠিক আছে, পতিত হয়েছে বঙ্গোপসাগরে। আর ভারতের সবচেয়ে বড় লম্বা নদী কোনটি? সেটা তো আমরা জানি, গঙ্গা নদী। ঠিক না, গঙ্গা নদী। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত সাদা সোনা কাকে বলা হয়? গতকালকে যে আমরা একটা ক্লাস করি, গতকালকে না মানে আগের ক্লাসটাতে আমরা কালো সোনা বা ব্ল্যাক গোল্ড কাকে বলা হয় আমরা পড়েছিলাম কয়লাকে। ঠিক না, তৎসঙ্গে কিন্তু আমি এগুলো তোমাকে ডিসকাস করে দিয়েছি। সেম কোশ্চেন এসেছে, নিম্নলিখিতদের মধ্যে সাদা সোনা কাকে বলা হয়, মানে হোয়াইট গোল্ড, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড হোয়াইট গোল্ড? গ্রাফাইট, কয়লা, ডিজেল, কাপাস। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি? কাপাস। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কাপাসকে হোয়াইট গোল্ড বলা হয়। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। আর উজ্জ্বল সোনা বা কালো সোনা তো জানো কয়লা, কতদিন আমরা ক্লাসটা করিয়েছি, কয়লাকে বলা হয়। ঠিক না, চলো নেক্সট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি? সকলেই জানো এটা, সকলেই কমেন্টস করো। খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তিকে? বিশ্বনাথন আনন্দ, মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকর, অনিল কুম্বলে। কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে সচিন টেন্ডুলকর, অপশন সি হবে সঠিক উত্তর। খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন প্রাপক প্রথম ব্যক্তি হলেন সচিন টেন্ডুলকর। ঠিক আছে, এবং সবচেয়ে কম বয়সে ভারতরত্ন প্রাপক ব্যক্তি হলেন সচিন টেন্ডুলকর। ঠিক আছে, সবচেয়ে কম বয়সে। এবং এটা মনে রাখবে যে আগে খেলাধুলার উপরে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হতো না, পরবর্তী সময়ে সেটা নিয়ম চেঞ্জ করা হয়েছে এবং নিয়ম চেঞ্জ করে এখন বর্তমানে খেলাধুলার উপরও ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এবং প্রথম ব্যক্তি যিনি খেলাধুলার উপরে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন সচিন টেন্ডুলকর। এবং ভারতরত্ন পুরস্কারের মানে ডিউরেশনে যতজন ভারতরত্ন পেয়েছেন সবচেয়ে কম বয়স ব্যক্তি হলেন সচিন টেন্ডুলকর, যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তাহলে যদি বলে কোন ব্যক্তি সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, তাহলে হবে সচিন টেন্ডুলকর। যদি বলে খেলাধুলার জগতে প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, তাহলেও হবে সচিন টেন্ডুলকর। মনে রাখবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা, সেটা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সেটার কিন্তু একটা নির্দিষ্ট মাপ রয়েছে, না কি এভাবে আমি বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, সেটার একটা মাপকাঠি রয়েছে। তাহলে কি হবে সঠিক উত্তর? 1:2, 3:2, 2:3 না 2:2? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3:2। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 3:2। এই যে এটা হবে আমাদের 3, ঠিক আছে 3, আর এটা হবে 2, ঠিক আছে 3:2 অনুপাতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে জাতীয় পতাকার উপরে, যে ভারতের যে আমাদের জাতীয় পতাকাটা সেটা নকশা কে করেছিলেন? যে নকশা কে করেছিলেন সেটা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? ছবি দেখতে তোমরা বুঝতে পারছো, লেখা আছে বাবর, ঠিক না? অপশন এ হবে সঠিক উত্তর। বাবর ছিলেন ভারতের প্রথম মুঘল শাসক।
1526 খ্রিস্টাব্দ থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি রাজত্ব করেছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। যারা এ নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, ভারতের প্রথম মুঘল শাসক ছিলেন বাবর। ঠিক আছে, এবং উনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যদি আসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তাহলে তোমরা বলবে বাবর। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে বাবরের উপরে, যে বাবরের আত্মজীবনীর নাম কি? এই কোশ্চেনটা আসে। বাবরের আত্মজীবনীর নাম হলো বাবর নামা। ঠিক আছে, বাবর নামা। ওকে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, আমাদের কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তোমরা যদি জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে নেবে। কেন? বিভিন্ন আপডেট, চাকরি সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত বিভিন্ন রিলেটেড আপডেট ওই গ্রুপগুলোতে আমরা সর্বপ্রথম শেয়ার করে থাকি। 18,400 উপরে স্টুডেন্ট জয়েন আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। যদি তুমি জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে নাও। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপটা না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নাও, কোনো পয়সা লাগে না, ফ্রি গ্রুপ। তাছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফ্রি গ্রুপ, সেটা তো তোমরা অবশ্যই জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। ঠিক আছে, চলো 11 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের জাতীয় পক্ষীর নাম কি? সকলেই আমরা জানি, বেসিক কোশ্চেন, বাট পরীক্ষায় অনেকবার আসে, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষায় এক্সামে। ভারতের জাতীয় পক্ষীর নাম কি? কী হবে সঠিক উত্তর? ইয়েস, ময়ূর। ঠিক না, ইমেজ দেখেই তোমরা বুঝতে পারলে ভারতের জাতীয় পক্ষীর নাম হলো ময়ূর। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন পরীক্ষায় আসে, যে জাতীয় ন্যাশনাল বার্ড ডে মানে পক্ষী দিবস কবে পালন করা হয়? ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে। তাহলে 12 নভেম্বর। ঠিক আছে, 12 নভেম্বর ন্যাশনাল বার্ড ডে বা পক্ষী দিবস, জাতীয় পক্ষী দিবস পালন করা হয় 12 নভেম্বর। ঠিক আছে, আচ্ছা, এখন থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে বা আসে, যে পক্ষী, এই যে পক্ষী সম্বন্ধীয় যে আমাদের বিদ্যা, সেটাকে কি বলা হয়? পক্ষী সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? পক্ষী সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় অ্যানথোনোলজি। শরীয় দন্তান্ন রায় পুরস্কার অন্থিনোলজি। ঠিক আছে, অন্থিনোলজি। ঠিক আছে, পক্ষী সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি এবং এটি কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? চিল্কা, উলার, সম্বল, প্যাংগং। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্ট করেছ একদম সঠিক, উলার। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। এটি কোথায় অবস্থিত? মনে রাখবে, এটি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে এটি অবস্থিত। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার হ্রদ, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে এখান থেকে, যে আচ্ছা মানে প্যাংগক। ঠিক আছে, প্যাংগক কি? প্যাংগক হলো অ্যাকচুয়ালি ভারতের উচ্চতম হ্রদ। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে যে ভারতের উচ্চতম হ্রদ কোনটি, তাহলে তোমরা বলবে প্যাংগক। প্যাংগক হলো ভারতের উচ্চতম হ্রদ, এটি লাদাখে অবস্থিত। কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এবং বৃহত্তম নোনা জলের হ্রদ হলো সম্বল। অপশন সি আছে দেখো, সম্বল হলো ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। পরীক্ষা সবগুলো আসে, খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা নোট করে নিচ্ছ। ভারতের নোনা জলের হ্রদ সম্বল, ভারতের উচ্চতম হ্রদ প্যাংগক, সেটা লাদাখে অবস্থিত, এবং ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কি? উলার, এটি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন। ভারতের সর্বাধিক পাটসন উৎপাদক রাজ্য কোনটি? জুজুবি। পাটসন মানে জুজুবি, ঠিক না? আচ্ছা, ভারতের সর্বাধিক পাটসন উৎপাদক রাজ্য কোনটি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে সর্বাধিক পরিমাণে পাটসন উৎপন্ন হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল আমরা সকলে জানি কলকাতা, ঠিক না? এটা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় আসে কিন্তু, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে তোমরা বলবে হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে
অপশন ডি উত্তরপ্রদেশ হলো ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য। তাছাড়া যদি তোমাদের পরীক্ষায় আসে ভারতের সর্বাধিক আখ উৎপাদক রাজ্য কোনটি, তাহলে তোমরা বলবে উত্তরপ্রদেশ, ইউপি। ঠিক আছে, ইউপিতে ভারতের মধ্যে সর্বাধিক গম, আখ, বাজরাই তো এগুলো সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয়। ঠিক আছে, উত্তরপ্রদেশ সম্বন্ধে সকলেই জানো, রাজধানী লখনউ, বর্তমানে সিএম রয়েছেন যোগী আদিত্যনাথ। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কোন শহরকে গুলাবি শহর বলা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোন শহরকে গুলাবি শহর বলা হয়? অনেকবার অনেক এক্সামে এসেছে, বাট আমরা সকলেই জানি। কমেন্টস করো। ইয়েস, জয়পুর, ঠিক না? রাজস্থানের ক্যাপিটাল জয়পুর, জয়পুরকে গুলাবি শহর বলা হয়, পিঙ্ক সিটি। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি এটার পরে অনেকটা কাহিনী আছে, হিস্ট্রি আছে, কেন গুলাবি শহর বলা হয়। এটা সম্ভবত তোমার, আমি একটু ক্লিয়ার, 1874 সালে, আচ্ছা 1874 সালে, মানে আমি একটু জাস্ট আমি ভুলে গেছি, 1874 সালে মানে কোনো এক মানে কি বলবো, যুবরাজ এই জয়পুরে এসেছিলেন এবং ওনাকে সংবর্ধনা জানাতে পুরো শহরটাকে গোলাপি রং করে নিয়েছিলেন। তখন থেকে সেই শহরটার নাম গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। এটাই এটার পেছনে হিস্টোরি। ঠিক আছে, আমার সনটাও ঠিক কনফিউজড এবং যে যুবরাজ ছিলেন ওনার নামটা আমি একটু কনফিউজ। ঠিক আছে, ওকে চলো তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন করিয়েছি, এক্সট্রা ফ্র্যাগ মিলে অনেকগুলো কোশ্চেন করিয়েছি। আশা করি তোমরা নোট করে নিয়েছো। প্রত্যেক দিন তো আমরা পারি না, তবে উইকলি বেসিসে আমরা একটি হলো ক্লাস নিতে চেষ্টা করি। ওই ক্লাসগুলো তোমরা আলাদা রেজিস্টার বানিয়ে নাও। 1 থেকে 100টা ক্লাসে তোমরা না করে হলো 3,500-4 হাজার কোশ্চেন পেয়ে যাবে। এগুলো যদি তোমরা ভালো করে করো, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি পরীক্ষায় তুমি জিকে জিএস তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। আর যদি তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারো জিকে জিএসে, তাহলে তোমার সেই কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হতে বাধ্য, যেটা 2024-এ আমাদের স্টুডেন্টরা ওই স্ট্র্যাটাজি মেনেই করেছিল এবং সাকসেস পেয়েছে। তোমরাও আশা করি 25-26-এ তোমরাও সাকসেস পাবে, এতটুকু আমি বলতে পারি। চলো, যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের গ্রুপগুলোতে যারা জয়েন করেনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আছে, জয়েন করে নেবে। আর আপকামিং অল এক্সামের যদি কোয়ালিটি মেনটেন নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।